আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। আমি তোমাদের আজ সংগঠন থেকে অংশীদার কারবার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি সংগঠন থেকে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি অংশীদার কারবারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এসব নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যেহেতু উদ্দীপক আকারে কোশ্চেন থাকে, যে ক থেকে 1 মার্ক, খ 2, গ 3 আর ঘ 4। যেহেতু উদ্দীপক আকারে তোমাদের কোশ্চেনে আনসার দিতে হয়, তো একক থাকবে অংশীদারি কারবার কি। খতে থাকতে পারে যে অংশীদার কারবারে কয়জন ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়। তারপর উদ্দীপক থাকবে। উদ্দীপকে তোমাদের কিছু বৈশিষ্ট্য পয়েন্ট থাকতে পারে, কিছু সুবিধার পয়েন্ট থাকতে পারে, কিছু অসুবিধার পয়েন্ট থাকতে পারে। বি কেয়ারফুল, তোমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে এবং উদ্দীপকে কিসের বৈশিষ্ট্য আছে, কিসের কথা আছে, কার পরিপ্রেক্ষিতে উদ্দীপকটাকে তৈরি করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তোমরা কোশ্চেনের আনসার করবা। তো আমি তোমাদের উদ্দীপকটা ধরে দিলাম। তো অংশীদার কারবার থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন আসতে পারে। প্রথমে আমি বলে নিচ্ছি যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, যেখানে 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে একটা কারবার প্রতিষ্ঠা করবে এবং ব্যবসা পরিচালনা করবে, তাকেই বলা হয় অংশীদার কারবার। অংশীদার কারবারে এই যে 2 বা ততোধিক ব্যক্তি থাকে, তারা কি করবে? স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হবে। স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে এবং তার পরিপ্রেক্ষিতে ব্যবসার কাজ তারা কি পর্যবেক্ষণ করবে। তো এক মালিক অংশীদারি কারবারে যে মূলধন লাগে, সেই মূলধনটা হচ্ছে যৌথভাবে পরিচালিত। এখানে যে 2 বা ততোধিক ব্যক্তি আর সমন্বয়ে যে প্রতিষ্ঠান পরিচালনা করা হয়েছে, সেখানে তাদের যে মূলধনের পরিমাণটা, সেটা কি হবে? 2 বা ততোধিক ব্যক্তির মূলধনের সমন্বয়ে প্রতিষ্ঠানটা পরিচালিত হবে। তো অংশীদারি কারবারে এই যে দেখো লাভ লোকসানের পরিমাণটা, সেটাও কিন্তু কি ওই যে যারা মিলিতভাবে এই ব্যবসা কাজটা পরিচালনা করছে, তারা সেটা লাভ লোকসানেরটাও তারা কি মিলিতভাবে ভাগ বন্টন করে নিবে। তো 1 বা 2 বা ততোধিক ব্যক্তি তারা কি করবে? তারা কিন্তু এই প্রতিষ্ঠানটাকে স্বেচ্ছায় কি পরিচালনা করবে। তারা লাভ লোকসানেরটাও সমন্বয়ভাবে ভাগ বন্টন করে নিবে। অংশীদারি কারবারে তোমাদের অংশীদার কারবারে যে পর্যবেক্ষণ করা হয়, সেটা যৌথভাবেই করা হবে। এখানে একজন ব্যক্তি সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে না। এবার কোশ্চেন আসতে পারে যে অংশীদারি কারবারে কয়জন ব্যক্তি সমন্বয়ে পরিচালিত হয়। তোমরা অবশ্যই আনসার করবে 2 থেকে সর্বোচ্চ 20 জন। কি বললাম? 2 থেকে সর্বোচ্চ 20 জন। এই 2 থেকে সর্বোচ্চ 20 জনের সমন্বয়ে অংশীদার কারবার পরিচালিত হয়ে থাকে। তো তোমাদের সংগঠন থেকে অংশীদার কারবারটা আসার সম্ভাবনা বেশি থাকে। তো অংশীদার কারবারটা ভালো করে পড়বে যে অংশীদার কারবারটা কি? 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা কাজ প্রতিষ্ঠা করবে এবং পরিচালনা করবে, তাকে বলা হয় অংশীদার কারবার। আর এখানে 2 থেকে সর্বোচ্চ 20 জন 20 সদস্যের সমন্বয়ে অংশীদার কারবারটা পরিচালিত হবে। তো তোমরা এভাবে জিনিসটাকে পড়ে ফেলবে যে অংশীদার কারবারটা কি, কয়জন ব্যক্তির সমন্বয়ে অংশীদার কারবারটা পরিচালিত হয়েছে। তো এবার আমি তোমাদের আলোচনা করব অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, মানে অংশীদার কারবারের বৈশিষ্ট্যগুলো কি কি। যখন তোমাদের উদ্দীপকের আলোকে যে অংশীদার কারবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হয় কিংবা লিখতে হয়, তখন তোমরা যদি বৈশিষ্ট্যগুলোকে তুলে না ধরে যদি পয়েন্ট ভিত্তি করে প্যারা করে লেখো, সেটাও হবে। আবার কেউ যদি বৈশিষ্ট্য তুলে ধরো, সেটাও হবে, কোনো সমস্যা হবে না। যখন তোমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবে, যদি দেখো 5টা পয়েন্ট আছে কিংবা 6টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে, তো 7টা প্যারা করবে কিংবা 8টা প্যারা করবে। যেহেতু তোমাদের 3 মার্কের ঘ,
3 মার্কের, এখানে তোমার সবসময় চিন্তা করতে হবে যেহেতু আমার এটা 3 মার্কের কোশ্চেন, তো এটা আমি অন্তত বড় জোর না 7 থেকে 8টা প্যারা করব, কিংবা 7 থেকে 8টা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করব। যদি বৈশিষ্ট্য তোমরা কমও পড়ো কিংবা বৈশিষ্ট্য মাথায় নাও আসে, তারপরে কিন্তু তোমরা কি এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা লিখতে পারবে কিংবা প্যারা করতে পারবে। যেমন ধরো ঝুঁকি বহন, হ্যাঁ একটা প্যারা ধরতে পারো। তো ঝুঁকি বহনটা কিন্তু অন্যভাবে লেখা যায় লাভ লোকসান, কিংবা ক্ষতির সম্মুখীন। এককভাবে বিকল্প কিন্তু কিছু নাম আছে যেগুলো তোমরা সংযুক্ত করতে পারবে। তো এখন আমি তোমাদের অংশীদার কারবারের বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো অংশীদারি কারবারের বৈশিষ্ট্য: যৌথ পরিচালনা, 2 নম্বর হচ্ছে চুক্তি সম্পাদন, 3 নম্বর হচ্ছে অসীম দায়িত্ব, 4 নম্বর হচ্ছে স্থায়িত্ব কম, 5 নম্বর হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা। এবার দেখো আমি তোমাদের বৈশিষ্ট্যর পয়েন্টগুলো দেখিয়ে দিলাম। তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি এবার তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্টটা কি ছিল? প্রথম পয়েন্ট ছিল যৌথ পরিচালনা। আমি প্রথমেই সংজ্ঞায় তোমাদের বলে নিয়েছি, 2 বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যখন ব্যবসা পরিচালনা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অংশীদার কারবার। যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে পরিচালিত হয়, হ্যাঁ, তাহলে এটা কি অংশীদারি কারবার। তার মানে কি যৌথ পরিচালনা। যখন 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে কোনো কারবার কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেটা কি হয়? যৌথ পরিচালনার মাধ্যমে হয়ে থাকে। এবার দেখো চুক্তি সম্পাদন। এখানে কি 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হবে। এরা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে, হ্যাঁ, এই যে চুক্তিবদ্ধ হলো 2 বা ততোধিক ব্যক্তি, এই প্রতিষ্ঠানে যত লাভ লোকসান আছে, তোমার যত রকমের ডকুমেন্ট আছে, এখানে কি লিপিবদ্ধ হবে, চুক্তিবদ্ধভাবে লিপিবদ্ধ হবে। যে একটা বাৎসরিক যে তোমার বাজেটটা, হ্যাঁ, একটা ব্যবসার ক্ষেত্রে যে বাৎসরিক বাজেট পেশ হয়, সেটাও কি এটা হচ্ছে কি চুক্তি সম্পাদন করবে, এবং চুক্তি সম্পাদন করে এটা কি করবে? লিপিবদ্ধ করে রাখবে। ব্যবসার সুবিধার্থে, ব্যবসা যেহেতু যৌথ পরিচালনা হয়, যৌথ পরিচালনায় যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেটা কি হয়? সেটা চুক্তিবদ্ধ হয়, লিপিবদ্ধ হয়, সেটাকে লিপিবদ্ধ করে রাখা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো, তারপরে সারা বছরে যে একটা কার্যকলাপগুলো, সেগুলো কি হবে? চুক্তিবদ্ধভাবে লিপিবদ্ধ হয়ে থাকবে। তারপর দেখো অসীম দায়িত্ব। যেহেতু যৌথ পরিচালনায় ব্যবসাটা পরিচালিত হচ্ছে, তখন কি হয়? ব্যবসায় যারা অংশগ্রহণ করে, যারা অংশীদার থাকে, তাদের কি দায়িত্বটা বেড়ে যায়, তাদের অসীম দায়িত্ব থাকে। একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় যারা এই ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত থাকে, তাদেরকে কি হয়? অসীম দায়িত্ব পালন করতে হয়। তাদের নানান ধরনের সমস্যা দেখা দেয় ব্যবসা ক্ষেত্রে, সেগুলাকে খুবই সহজভাবে, সেগুলাকে দক্ষতা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কিভাবে সেখান থেকে ফিরে আসা যায় কিংবা সেটাকে সফলতার দিকে এগিয়ে নেওয়া যায়, সেটা কি হয়? সেটা হচ্ছে তোমার অসীম তাদের নেওয়া যায়। এটা কারা পালন করে? যারা এই অংশীদারি কারবারে পরিচালক মন্ডলী, যারা এই স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে এই ব্যবসার কাজ পরিচালনা করছে, তাদের কি এই ব্যবসা ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, বৃহদায়তন প্রতিষ্ঠানের লাভ লোকসানের জন্য তাদের কি অসীম দায়িত্ব পালন করতে হয়। তারপরে দেখো স্থায়িত্ব কম। হ্যাঁ, স্থায়িত্ব কম আমরা স্বাভাবিকভাবে বলতে পারি, যেহেতু অংশীদারি কারবার, এটার কেন স্থায়িত্ব কম হবে? এটা কিন্তু এমসিকিউ আকার আসতে পারে। স্থায়িত্ব কম কেন? দেখো আমি এক মালিকানা কারবারে পড়েছিলাম স্থায়িত্ব বেশি, অথচ যেহেতু অংশীদার কারবার, অথচ স্থায়িত্ব কম। কারণটা কি? কারণটা হচ্ছে এক মালিকানা কারবারে একজন ব্যক্তি সমন্বয়ে পরিচালিত হয়, আর যৌথ অংশীদারি কারবারটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে পরিচালিত হয়। এই যে দেখো চুক্তিবদ্ধ হয়ে 2 বা ততোধিক ব্যক্তি যখন এই ব্যবসা কাজ পরিচালনা করে, তখন হঠাৎ করে যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায় কিংবা দেউলিয়া হয়ে যায়, তখন আইনগতভাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। সেজন্য এর স্থায়িত্বটা কম।
যদি আসে তোমাদের যে কোন এক মালিকানা কারবার না অংশীদারি কারবার, যে কোনো ব্যক্তি যদি দেউলিয়া বা পাগল হয়ে যায় আইনগতভাবে কি কোন প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, তখন তোমরা আনসার করবে অংশীদারি কারবার। ঠিক আছে, এবার দেখো পারস্পরিক বিশ্বাস ও আস্থা। যেহেতু দুই বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে এই অংশীদারি কারবার পরিচালিত হয়, তখন কি হয়, যারা এখানে জড়িত থাকে, যারা এই চুক্তিবদ্ধ হয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে, তাদের মধ্যে কি একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, পারস্পরিক সম্পর্ক এবং আস্থাটা ভালো থাকে, বিশ্বাস থাকে। যদি পারস্পরিক আস্থা এবং সম্পর্ক বিশ্বাস যদি না থাকে, তাহলে কি, তাহলে যৌথভাবে কোনো ব্যবসা কাজ পরিচালনা করে লাভজনক হওয়া সম্ভব হয় না। তাই হচ্ছে অংশীদারি কারবারে যে দুই বা ততোধিক ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের মধ্যে আস্থা এবং পারস্পরিক বিশ্বাস খুব বেশি থাকে। তো আমি তোমাদের এই কয়টা পয়েন্ট, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তোমার সামনে তুলে ধরলাম। যদি বৈশিষ্ট্য আসে, এই পয়েন্টগুলো সুন্দর করে তোমরা লিখবে এবং প্রত্যেকটা কোশ্চেন গ এবং ঘ কোশ্চেনে আনসার দেওয়ার সময় অবশ্যই কি করবে, কোশ্চেনটা শেষ করে লাস্ট ফিনিশিং করবে যে উপরের উদ্দীপকের আলোকে আমি এই কোশ্চেনটি তুলে ধরলাম, কিংবা উপরের উদ্দীপকে এই জিনিসটি তুলে ধরা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমি কোশ্চেনটির আনসার দেওয়া হলো বা শেষ করা হলো। এবার আমি আলোচনা করব অংশীদারি কারবারের সুবিধাগুলো নিয়ে। তো অংশীদারি কারবারের যে সুবিধাগুলো আছে, যে সুবিধার যে পয়েন্টগুলো আছে, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো সংযুক্ত করে যদি আরো কিছু নিতে চাও তোমাদের বই থেকে, তোমরা সেটা নিতে পারো। তো আমি তোমাদের সুবিধাগুলো পয়েন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। যে সুবিধাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। যদি তোমরা চাও যে তোমরা আরো অন্য কিছু সংযুক্ত করবা, তোমরা সেটা করতে পারো, কিন্তু বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই। কারণ এই কারণে বলছি যে তোমরা বেশি করে পড়ে রাখবে। পরীক্ষার হলে কিন্তু সবগুলো মনে আসে না। যদি তোমরা বেশি করে পড়ে রাখো, তাহলে কি হয় যে তোমাদের তখন মনে যে কয়টা মনে আসে বেশি কিন্তু মনে আসবে। আর যদি কম পড়ো, তাহলে কি তোমার মনে আসার সম্ভাবনা কম থাকবে। তাই তোমাদেরকে আমার একটা উপদেশ যে যখন পয়েন্ট ভিত্তিক কোনো কোশ্চেন তোমরা পড়বে, যখন কোনো পয়েন্ট ভিত্তিক কোশ্চেন তোমরা দেওয়ার চেষ্টা করবে, তখন তোমরা কি করবে, ওই পয়েন্টগুলো বেশি করে পড়বে। বেশি করে পড়লে কি হয়, পয়েন্টগুলো বেশি করে পড়লে তোমাদের সেগুলো কি হবে, মনে থাকবে, লিখতে সুবিধা হবে। যখন কোনো কিছু চিত্র, যেহেতু ইকোনমিক্স চিত্রভিত্তিক কোশ্চেন বেশি থাকে, যখন তোমরা দেখবে যে কোনো কোশ্চেনে চিত্র নেই, চিত্র ছাড়া কোশ্চেনের আনসার করতে হচ্ছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা হচ্ছে বেশি করে পয়েন্ট পড়বে। বেশি করে পয়েন্ট পড়লে তোমাদের পরীক্ষার হলে যখন তোমরা লিখতে যাবে, তখন তোমাদের দেখা যাবে যে অনেক ম্যাক্সিমাম পয়েন্ট তোমাদের মনে আসতেছে। যদি কম করে পড়ো, তাহলে কি হবে, তোমার মনে কম থাকবে, লেখাটা কম হয়ে যাবে, মার্কটা কম আসবে। আমি তোমাদের বলে দিচ্ছি আগেই, তোমাদের কিন্তু যেহেতু ইকোনমিক্স এটা চিত্রের সাথে রিলেটেড, তো যখন চিত্র ছাড়া কোনো কোশ্চেন আনসার করবা, সেটাকে একটু বড় করার চেষ্টা করবা। চিত্র কোশ্চেনগুলো অল্প লিখলে হয়ে যায়, চিত্র ব্যাখ্যা শেষ। কিন্তু যদি চিত্র ছাড়া কোনো কোশ্চেন আসে, তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের বেশি করে পয়েন্ট দিতে হবে, বেশি করে পয়েন্টে সেগুলো আলোচনা করতে হবে, তবে তোমরা বেশি মার্ক পাবা। তাহলে কিন্তু মার্ক কম আসার সম্ভাবনা থাকে। এবার আমি আলোচনায় আসি। তোমাদের অংশীদারি কারবারের সুবিধাগুলো আগে তোমাদের পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এক একটি করে সুবিধার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো পয়েন্ট, সুবিধা সমূহ। 1 নম্বর হচ্ছে অধিক মূলধন সংগ্রহ, 2 নম্বর হচ্ছে সহজ গঠন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান, 4 নম্বর হচ্ছে শ্রম বিভাগ, 5 নম্বর হচ্ছে ঋণের সুবিধা, 6 নম্বর হচ্ছে কম ঝুঁকি গ্রহণ, 7 নম্বর হচ্ছে যৌথ সিদ্ধান্ত গ্রহণ, 8 নম্বর হচ্ছে দক্ষ কর্মচারী নিয়োগ, 9 নম্বর হচ্ছে মালিক শ্রমিক সুসম্পর্ক, 10 নম্বর হচ্ছে ব্যবসায়ের সুনাম। এবার আমি তোমাদের পয়েন্টগুলো দেখিয়ে দিলাম। এখন এক একটি পয়েন্ট নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব।
এবার দেখো প্রথম পয়েন্ট, অধিক মূলধন সংগ্রহ। আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে অংশীদারি কারবারে 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়। যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়, তাদের মূলধনের যোগানের পরিমাণ থাকে বেশি। যখন মূলধনের যোগানের পরিমাণ বেশি থাকে, তখন সেই ব্যবসা প্রতিষ্ঠানে অধিক পরিমাণে মূলধন থাকে। যখন অধিক পরিমাণে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন থাকে, তখন কি হয়, ব্যবসা কাজ পরিচালনা করার সময় এদের কি সুবিধা হয়। হ্যাঁ, তার মানে কি অধিক মূলধন সংগ্রহ, যে যারা যারা চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা কাজ পরিচালনা করবে, তারা প্রত্যেকেই মূলধনের যোগান দিবে। যখন প্রত্যেকেই মূলধনের যোগান দিবে, তখন মূলধনের পরিমাণ বেশি হবে। মূলধনের পরিমাণ বেশি হলে ব্যবসার কাজ কি ভালোভাবে সুসম্পন্ন করা সম্ভব হবে। এবার দেখো দ্বিতীয় পয়েন্ট, সহজ গঠন পদ্ধতি। সহজ গঠন পদ্ধতি এই কারণেই বলা হয়েছে যে এখানে অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে যেহেতু স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে অংশীদার কারবার গঠন করা হয়েছে, তখন এখানে আইনত জটিলতা খুব কম থাকে। আইনগত জটিলতা এখানে কম থাকবে, যেহেতু চুক্তিবদ্ধ বা লিপিবদ্ধভাবে এই ব্যবসা কাজ পরিচালনা করা হয়। এরা মৌখিকভাবে চুক্তিবদ্ধ হতে পারে, লিখিতভাবেও চুক্তিবদ্ধ হয়ে ব্যবসার কাজ পরিচালনা করতে পারবে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত তত্ত্বাবধান। ব্যক্তিগত তত্ত্বাবধান এখানে অনেক বেশি প্রখর, কারণ এই কারণেই যে প্রত্যেক ব্যক্তির এই ব্যবসা ক্ষেত্রে লাভ লোকসানটা তারা কিন্তু গ্রহণ করে। ব্যবসা যদি ভালোভাবে পরিচালিত হয়, ব্যবসা যদি ভালোভাবে পরিচালিত হয়ে সুনাম অর্জন করতে পারে, তাহলে যে লাভের পরিমাণটা হচ্ছে, এটা কিন্তু কি হবে, এরা সবাই মিলে ভাগ করে নিতে পারবে। তাই সবাই খুব সোচ্চার থাকে, সবাই খুব প্রখর থাকে যে ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা হচ্ছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে যে মূলধন দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, সঠিক শ্রমিক নিয়োগ করা হচ্ছে কিনা, তো উপকরণ সঠিক পরিমাণে উপকরণ ব্যবহার করা হচ্ছে কিনা, এরা ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করে। এরা ব্যক্তিগতভাবে এই কারণে তত্ত্বাবধান করে, কারণ এই ব্যবসা ক্ষেত্রে যে লাভ লোকসানের পরিমাণ হয়, এই লাভ লোকসানের পরিমাণটা কিন্তু কি যারা যারা এই ব্যবসা ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে, তারা ভাগ করে নেয়। সেজন্য এরা ব্যক্তিগতভাবে খুব ভালো করে তত্ত্বাবধান করে। এবার দেখো শ্রম বিভাগ। শ্রম বিভাগ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শ্রম বিভাগ, অংশীদারি কারবারে শ্রম বিভাগ প্রবর্তন করা যায়। শ্রম বিভাগ কিভাবে প্রবর্তন করা যায়, এটা কিন্তু একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে শ্রম বিভাগ কিভাবে প্রবর্তন করা যায়। শ্রম বিভাগ এইভাবেই প্রবর্তন করা যায়, যারা এখানে ব্যবসা ক্ষেত্রে যারা এখানে কাজ করে, কিংবা যারা স্বেচ্ছায় এখানে চুক্তিবদ্ধ হয়, তারা কোন কোন ক্ষেত্রে অভিজ্ঞ, তাদেরকে সেই সেই ক্ষেত্রে নিয়োগ করা হয়। যারা যে বিষয়ে অভিজ্ঞ, তাদেরকে সেই বিষয়ে নিয়োগ দেওয়া হয়। যখন যে ব্যক্তি যেসব বিষয়ে অভিজ্ঞ থাকে, তাদের যদি সেখানে নিয়োগ দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে কি তাদের কাজের দক্ষতা বেড়ে যায়। তারা মানে নৈপুণ্য দক্ষতা দিয়ে বুদ্ধি খাটিয়ে তারা কি করে ব্যবসার কাজ ভালোভাবে পরিচালিত করতে পারে। এবার দেখো ঋণের সুবিধা। ঋণের সুবিধা, যৌথ অংশীদারি কারবারে ঋণের সুবিধা এই কারণে যে এখানে এরা কি করে, এরা যেহেতু অনেকজন ব্যক্তি মিলে এই ব্যবসা কাজ পরিচালনা করে, তখন তারা কি ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এই ঋণের সুবিধাটা অংশীদারি কারবারে আছে। এছাড়া এরা যখন চুক্তিবদ্ধভাবে ব্যবসা কাজ পরিচালনা করে, তখন তারা কি করে, একটা ঋণের জামিন মানে সম্পদের পরিমাণ এরা নির্দিষ্ট পরিমাণে নিযুক্ত করে, যে আমাদের যদি কোনো কারণে সমস্যা হয়, কোনো কারণে ব্যবসা ক্ষেত্রে ব্যর্থতা আসে, তখন তারা ওই সম্পদ দিয়ে বা অর্থলগ্নি ব্যাংক থেকে ঋণ নিয়ে এরা ব্যবসা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। এবার দেখো কম ঝুঁকি গ্রহণ। অংশীদারি কারবারে কম ঝুঁকি গ্রহণ এই কারণেই যে এখানে যেহেতু অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে এই ব্যবসা ক্ষেত্রটা পরিচালিত হচ্ছে, তখন কি হয়, তখন একজন একক দিকে দক্ষতা থাকে, মূলধনের পরিমাণ বেশি থাকে, এরা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, সেই কারণে কি হয়, কম ঝুঁকি গ্রহণ থাকে। এই ব্যবসা ক্ষেত্রে ঝুঁকিটার পরিমাণটা কম থাকে, কারণ সবাই দক্ষতা অনুযায়ী এরা কিন্তু যখন দেখো কম ঝুঁকি গ্রহণ এই কারণেই
যখন 2 বা ততোধিক ব্যক্তি কিংবা 2 থেকে 20 জন ব্যক্তি যখন একটা ব্যবসার ব্যবসার কাজ পরিচালনা করবে, তারা কিন্তু চিন্তা করবে যে আমি এখানে কিংবা টাকাটা নিয়োগ করব কিনা, মূলধনের যোগানটা দিব কিনা, এটা কি ঝুঁকিপূর্ণ নাকি লাভবান, এটা কিন্তু চিন্তা করবে। এটা চিন্তা করে এরা ব্যবসা কাজটা পরিচালনা করবে, এই কারণে ঝুঁকি কম। তারপর দেখো যৌথ সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে এই ব্যবসা ক্ষেত্রটা পরিচালিত হয়, ব্যবসা ক্ষেত্র পরিচালনা করা হয়, তখন কি হয়? যৌথ সিদ্ধান্ত গ্রহণ। একজন ব্যক্তির সিদ্ধান্তে এই ব্যবসা কাজ পরিচালিত হবে না। যারা চুক্তিবদ্ধ হবে, স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হবে, তাদের সবার একটা মতামত নেওয়া হয়। সবার মতামতের ভিত্তিতে যৌথ পরিচালনার মাধ্যমে এই ব্যবসাটা পরিচালিত হয়, অংশীদারি কারবারটা পরিচালিত হয়। দক্ষ কর্মচারী নিয়োগ। কর্মচারী নিয়োগ এই কারণে নিয়োগ দেওয়া হয়, যেহেতু এই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ বেশি, মূলধনের যোগান বেশি, স্বাভাবিকভাবেই ওই ব্যবসার যারা পরিচালনা করে তারা চাবে দক্ষতাপূর্ণ লোক এখানে নিয়োগ দিতে, দক্ষ কর্মচারী নিয়োগ দিতে। তারা স্বাভাবিকভাবে, কারণ এটাই চাবে যে আমি যেহেতু বেশি পরিমাণ মূলধন দিচ্ছি, শ্রমিকদেরকে আমি বেশি পরিমাণ মূলধন দিতে পারবো, তখন তারা কি চাবে? তারা চাবে যে যারা বুদ্ধি কিংবা দক্ষতা খাটিয়ে ব্যবসার কাজ ভালোভাবে সম্পাদন করতে পারবে, তাদেরকেই ওই ব্যবসার যারা মালিক তারা তখন কি করবে? বেশি পরিমাণ মূলধন দিয়ে দক্ষ শ্রমিক নিয়োগ দিবে। এবার দেখো মালিক শ্রমিক সুসম্পর্ক। যৌথ অংশীদারি কারবারে কিংবা অংশীদারি কারবার যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়, তখন কি হয়? যখন শ্রম বিভাগ প্রবর্তন করা হয়, শ্রম বিভাগ প্রবর্তন মানে কি? শ্রম বিভাগ প্রবর্তন মানে হচ্ছে যে কাজে অভিজ্ঞ তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়, সেখানে যেসব শ্রমিক থাকবে তাদের সাথে ওইখানের শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক বজায় থাকে। শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক বজায় থাকার ফলে অংশীদারি কারবার ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ সময় লাভবান হয়ে থাকে। এবার দেখো ব্যবসায়ের সুনাম এই কারণে এখানে 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে যেহেতু অংশীদার কারবার গঠিত হয়, তখন তারা কি করে? একক কাজে সফলতা অর্জন করে। তখন এখানে বৃহদায়তন আকার উৎপাদন করা হয়, উৎপাদনের যোগানগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তখন তাদের কি হয়? ব্যবসাটা একটা পর্যায়ে সুনাম অর্জন করতে পারে। অংশীদারি কারবারে যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়, সেহেতু এখানে কি হবে? ব্যবসায়ের সুনাম অবশ্যই অর্জিত হবে। এখানে লোকসানের চেয়ে লাভের পরিমাণটাই বেশি থাকে। তো আমি এতক্ষণ তোমাদের সামনে অংশীদারি কারবারের সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। এই 10টা পয়েন্ট যদি মুখস্থ করতে পারো, এর বেশি তোমাদের লাগবে না। 10টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে সুন্দর করে তোমরা এগুলো লিখতে পারবে। আগে তোমাদের ভালো করে বুঝতে হবে যে অংশীদারি কারবারটা আসলে কি। অংশীদারি কারবারটি যখনই ভালো করে বুঝতে পারবে, তখন তোমরা এর বৈশিষ্ট্য বলো, সুবিধা বলো, অসুবিধা বলো, সবকিছু সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। তো আমি যেহেতু অংশীদারি কারবারের সুবিধা নিয়ে আলোচনা করলাম, এবার আমি সুবিধার পাশাপাশি তোমাদের আগে বলেছি যে সুবিধার পাশাপাশি অবশ্যই ওই প্রশ্নের অসুবিধা নিয়ে আলোচনা করতে হয়। তো এবার আমি তোমাদের যেহেতু সুবিধা নিয়ে আলোচনা করলাম, এখন আমি তোমাদের সামনে অংশীদারি কারবারের অসুবিধা নিয়ে আলোচনা করব। এবার অসুবিধার পয়েন্টগুলো আমি তোমাদের সামনে আগে তুলে ধরবো, তারপরে অংশীদারি কারবারের অসুবিধার পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। যেহেতু অংশীদারি কারবারের সুবিধা আছে, পাশাপাশি অসুবিধা তো অবশ্যই থাকবে। তো অসুবিধার পয়েন্টগুলো আমি তোমাদের আগে তুলে ধরছি, তারপরে আমি এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। পয়েন্টগুলো আগে দেখো। অসুবিধার সমাহার। 1 নম্বর অসীম দায়িত্ব। 2 নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ কারবারে অংশগ্রহণ সম্ভব নয়, দ্রুত সিদ্ধান্তের অভাব। 4 নম্বর হচ্ছে মত বিরোধ। 5 নম্বর হচ্ছে স্থায়িত্ব কম। 6 নম্বর হচ্ছে অপর্যাপ্ত মূলধন। 7 নম্বর হচ্ছে অদক্ষ অংশীদার। 8 নম্বর হচ্ছে অংশ হস্তান্তরের অসুবিধা। এবার আমি তোমাদের পয়েন্টগুলো দেখালাম, এখন আমি পয়েন্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো প্রথম পয়েন্ট অসীম দায়িত্ব। এটা অসুবিধা কিভাবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
দেখো, অসীম দায়িত্ব। অসীম দায়িত্বটা হচ্ছে যে যখন দুই বা ততোধিক ব্যক্তি এই অংশীদারি কারবার অংশগ্রহণ করে, তখন তাদের দায়িত্বটা থাকে অসীম। অসীম দায়িত্ব থাকার ফলে যদি কোনো কারণে এখানে যারা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়েছে, যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় কিংবা এখান থেকে চলে যায়, হ্যাঁ, এখান থেকে যদি এই অংশীদারি কারবার থেকে যদি কোনো অংশীদার চলে যায়, তখন তখন যারা পাওনাদার আছে তারা কি করবে? আইনগতভাবে যে কোনো কারো কাছ থেকে তারা তাদের টাকাটা আদায় করে নিতে পারবে। সেজন্য এখানে কি বলা হয়েছে? অসীম দায়িত্ব। এজন্য কি হয় যে যারা এখানে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয় তাদেরকে অসীম দায়িত্ব পালন করতে হয়। এটাকে মাথায় রাখতে হবে যে এখানে যখন দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে কারবার পরিচালনা করে, তখন যদি কোনো কারণে এখান থেকে যে কোনো একজন ব্যক্তি চলে যায় কিংবা দুজন ব্যক্তি চলে যায়, তখন যে থাকবে তাকে কি করতে হবে? ওই পাওনাদার তার কাছ থেকে তাদের সমস্ত টাকা আদায় করে নিতে পারবে, সেটা আইনগত ভাবেও পারবে। এজন্যই এখানে এটা হচ্ছে মানে অংশীদারি কারবারের অসুবিধা। অসীম দায়িত্বটাও অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। এবার দেখো, ঝুঁকিপূর্ণ কারবারে অংশগ্রহণ সম্ভব নয়। যেহেতু এখানে দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে কিংবা 2 থেকে 20 জন ব্যক্তির সমন্বয়ে অংশীদার কারবার গঠন করা হয়, তখন কি হচ্ছে? ঝুঁকিপূর্ণ, এরা সহজেই চাবে না যে কোনো ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে তাদের মূলধনটাকে নিয়োগ করতে। কারণ এই কারণেই যে অংশীদারি কারবার এক মালিকানা কারবারের চেয়ে বেশি মূলধন নিয়োগ করে, কিন্তু প্রযুক্তির যে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারে না। সেই কারণেই যে তারা ঝুঁকিপূর্ণ কারবারে অংশগ্রহণ করার সাহস করে না। তারপর দেখো, দ্রুত সিদ্ধান্তের অভাব। যদি কোনো কারণে যে ব্যবসা ক্ষেত্রে যদি অসুবিধা দেখা দেয়, তাহলে কি এদের একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সবার অনুমতি নিতে হবে। সবার অনুমতি ছাড়া এরা কোনো কাজ করতে পারবে না। সেজন্য এরা তাৎক্ষণিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণটা তারা এটা কি অসুবিধার মধ্যে তখন পড়ে যায়। যে একটা কারবারের ক্ষতি হয়েছে কিংবা কোনো কারণে কারবারের সমস্যা দেখা দিয়েছে, এখানে একজন ব্যক্তি সিদ্ধান্তটা নিতে পারে না, তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার অনুমতি নিতে হয়। সেই কারণেই অংশীদারি কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সবার অনুমতির প্রয়োজন হয়, তাই তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এবার দেখো, মতবিরোধ। যেহেতু এখানে 2 থেকে 20 জন ব্যক্তি সমন্বয়ে এই অংশীদারি কারবারটা গঠিত হয়েছে, যে কোনো কারণে এদের মতের সাথে মত নাও মিলতে পারে। যদি মতের সমস্যা দেখা দেয়, একজনের সাথে আরেকজনের মত না পড়ে, তখন কিন্তু অবশ্যই ব্যবসা ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। এটাই স্বাভাবিক। যখন এই ব্যবসা ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, তখন দেখা যাবে যে একজনের সাথে আরেকজনের মতে মিলছে না, তখন ওই ব্যবসা থেকে তারা চলেও যেতে পারে। যদি ব্যবসা থেকে চলে যায়, তাহলে কি হবে? বিশাল আকারের লোকসানের সম্মুখীন হতে হয়। তারপরে দেখো, স্থায়িত্ব কম। এই কারণে বলা হয়েছে যে এখানে যদি কোনো কারণে একজন মানে চুক্তিবদ্ধ কোনো মানে অংশীদার কোনো কারণে দেউলিয়া বা পাগল হয়ে যায়, তখন কি হয়? তখন আইনগতভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে এই ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়িত্বটা কম। এটা একটা অসুবিধা অংশীদারি কারবারে বলতে পারো। তারপর দেখো, অপর্যাপ্ত মূলধন। দেখো, আমরা কিন্তু বলেছিলাম যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে এই ব্যবসাটা পরিচালিত হয়, তার মানে এখানে আমি কি বলছি? অপর্যাপ্ত মূলধন। আমি তখন বলেছিলাম অধিক পরিমাণে মূলধন নিয়োগের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। যেহেতু অপর্যাপ্ত মূলধন, এ কারণে বলা হয়েছে যে এখানে অংশীদারি কারবারটা এক মালিকানা কারবারের চেয়ে ভালো, কিংবা এক মালিকানা কারবারের চেয়ে এদের মূলধনের পরিমাণ বেশি, কিন্তু বৃহদায়তন উৎপাদন পরিচালনা করার জন্য যতটুকু মূলধনের প্রয়োজন অংশীদারি কারবারে সেটা থাকে না। এই কারণে বলা হয়েছে অপর্যাপ্ত মূলধন। অংশীদারি কারবার এক মালিকানা কারবারের চেয়ে বেটার।
একমালিক কারবারের চেয়ে বেশি মূলধন থাকে। কিন্তু এই যে আমাদের প্রযুক্তির সাথে মিলে যে বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেখানে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। তারপর দেখো অদক্ষ অংশীদার। যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, এখানে দক্ষ অদক্ষ মিলিয়ে কিন্তু থাকবে। হ্যাঁ, দক্ষ অদক্ষ মিলিয়ে যখন এই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে তখন দেখা যাবে কি একটা অসুবিধার সম্মুখীন হবে। কারা হবে? যারা দক্ষ। অদক্ষ ব্যক্তিকে নিয়ে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় তখন দক্ষ ব্যক্তিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই দক্ষ অদক্ষ ব্যক্তি সমন্বয়ে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কারণে পরিচালিত হয় তাহলে এখানে অসুবিধার সম্মুখীন অবশ্যই হতে হবে। তখন লাভ লোকসানের ক্ষেত্রে অসুবিধা হতে হবে, উৎপাদনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে, পরিচালনার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার দেখো অংশ হস্তান্তরের অসুবিধা। অংশ হস্তান্তরের অসুবিধা এটা একটা 1 মার্কের কোশ্চেনে আসতে পারে। যে অংশ হস্তান্তর অসুবিধা মানে কি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যখন করা হয়, মানে এদের টাকা পয়সাটা শেয়ারের মাধ্যমে হস্তান্তর করাকেই বোঝায়। অংশ হস্তান্তরের অসুবিধা। অংশ হস্তান্তর মানে হচ্ছে শেয়ার ট্রান্সফার, মানে শেয়ারটাকে সরানো। হ্যাঁ, এটার সুবিধাটা এই অংশীদারি কারবারে নেই। অংশীদারি কারবারে যারা অংশগ্রহণ করে তারা ইচ্ছা মতো কিংবা নিজেদের সুবিধা মতো শেয়ারটাকে হস্তান্তর করতে পারে না। যেহেতু তাদের ইচ্ছা মতো শেয়ারটাকে হস্তান্তর করতে পারে না, লাভ লোকসানটাকে হস্তান্তর করতে পারে না, লাভের পরিমাণটা হস্তান্তর করতে পারে না, তখন অনেক ব্যক্তি এই অংশীদারি কারবারে বিনিয়োগ করতে চায় না। তোমাদের জন্য অংশ হস্তান্তর অসুবিধা এটা কিন্তু 1 মার্কের একটা কোশ্চেন। আমি বলে দিচ্ছি আগেই, অংশ হস্তান্তরের অসুবিধা এটা 1 মার্কের একটা কোশ্চেন। অংশ হস্তান্তর বলতে কি বুঝো? অংশ হস্তান্তর বলতে বুঝি শেয়ার কি, শেয়ার পরিবর্তন করা, শেয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলা হয় অংশ হস্তান্তর, মানে শেয়ার হস্তান্তর। আমরা অংশ হস্তান্তর বলতে বোঝাই শেয়ার হস্তান্তর। তো যেহেতু শেয়ার হস্তান্তরের সুবিধা নেই, অনেকেই চাবে এখানে বিনিয়োগ না করতে, এটা একটা অসুবিধা। তো আমি তখন তোমাদের অংশীদারি কারবার কি, অংশীদারি কারবারের সুবিধা, অংশীদারি কারবারের অসুবিধা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার এই ক্লাসটা ভালো করে দেখবে এবং ভালো করে পড়ে ফেলবে, বিশেষ করে পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবে। যদি পয়েন্টগুলো মুখস্থ করে ফেলো লেখাটা একদমই সুবিধা হয়ে যাবে। যেহেতু তুমি অংশীদারি কারবারটা কি বুঝতে পারছো, সেহেতু কি তোমার পয়েন্টগুলো লিখতে কোনো অসুবিধা হবে না। আগে ভালো করে বুঝবে অংশীদারি কারবারটা কি। তো আজ এই পর্যন্তই। তো পড়া অবশ্যই শেষ করে ফেলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।